টুডে আজকে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্সের কেমিস্ট্রি একটা চ্যাপ্টার যেটাকে বলছি আমরা কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং বাংলায় একে বলা হয় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন। আমার প্রশ্ন হচ্ছে ওয়াই কেন আমরা এই চ্যাপ্টারটা পড়বো, রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা আমরা পড়বো কেন? প্রথমে এই কারণটা আমাদেরকে জানতে হবে। বন্ধন সাধারণভাবে রাসায়নিক বন্ধন সাধারণভাবে দুই ধরনের হয়ে থাকে। রাসায়নিক বন্ধন সাধারণভাবে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন। একটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন। এই তড়িৎযোজী বন্ধন বা সমযোজী বন্ধন এটা সম্বন্ধে সর্বপ্রথম যে বিজ্ঞানী ধারণা দেন তার নাম হচ্ছে কোসেল। কোসেল ইনি প্রথম তড়িৎযোজী বা সমযোজী বন্ধনের ধারণা দেন। এই কনসেপ্ট অনুযায়ী যখন আলাদা আলাদা দুটো পরমাণু, শোনা যাচ্ছে না কিছু। শোনা যাচ্ছে না আমার কথা? কি সমস্যা হচ্ছে বল? বৈশালী কি সমস্যা হচ্ছে বাবু? কি সমস্যা হচ্ছে বল, অন্যকে বল। শুনতে পাচ্ছিস না পাচ্ছিস না? শোনা যাচ্ছে। স্যার এবার যাচ্ছে স্যার, এখন শোনা এক মিনিট। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই তড়িৎযোজী বা সমযোজী এই বন্ধন সম্বন্ধে প্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী কোসেল। এই কনসেপ্ট অনুযায়ী যখন আলাদা আলাদা মৌলের অ্যাটম যখন একে অপরের সঙ্গে যুক্ত হয় তখন তারা ধর মৌল মৌল তারা গঠন করে যৌগ। আলাদা আলাদা অ্যাটম যখন অন্য একটা অ্যাটমের সঙ্গে যুক্ত হয় তারা এমন ভাবে যুক্ত হয় যাতে তাদের যে যৌগটা ফর্ম হয়েছে তার তার ইলেকট্রন বিন্যাসটা নিকটতম নিষ্ক্রিয়। স্যার বলছি যে হেজি হয়ে আছে, মানে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি।
আমাদের তো পরিষ্কার দেখা যাচ্ছে, আমার অন্তত। তুই একবার বলছিলি, তুই একবার লেফট করে জয়েন করতে দেখি, দেখতে সমস্যা মিটছে কিনা। ওকে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মানে দুটো আলাদা আলাদা অ্যাটম যখন যুক্ত হয়ে কোনো একটা যৌগের অ্যাটম ফর্ম করে, তখন তাদের মধ্যে প্রবণতা হচ্ছে তাদের সেই অ্যাটমটার ইলেকট্রন বিন্যাস তাদের যে নিয়ারেস্ট যে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস আছে তার অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করাই হচ্ছে এদের লক্ষ্য বা এদের অবজেক্টিভ। একটু কঠিন কঠিন লাগছে বিষয়টা, আমি আরো সহজ করে বোঝাচ্ছি। প্রথমে আমাকে এই ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন সম্বন্ধে একটু আমাদেরকে জানতে হবে। আমাদের নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে? হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে, জেনন আছে, আর রেডন আছে। হিলিয়ামের পরমাণু সংখ্যা 2, নিয়নের হচ্ছে 10, আর্গনের হচ্ছে 18, ক্রিপ্টনের হচ্ছে বোধহয় 36, জেননের হচ্ছে 54। 56 বোধ হয় স্যার। না বস, 54। আর রেডনটা হচ্ছে RN, সরি, এটা হচ্ছে 86। এবার ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে প্রত্যেকটা পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। এই ইলেকট্রনগুলো যে বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে সাজানোর যে ব্যাপারটা, দ্যাট ইজ কল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। এবং প্রত্যেকটা কক্ষে কটা ইলেকট্রন থাকবে, দ্যাট ইজ ডিপেন্ড অন আ ফর্মুলা দ্যাট ইজ কল্ড 2n স্কোয়ার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? n যখন 1, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অরবিট। n যখন 2, দিস ইজ সেকেন্ড অরবিট। n যখন 3, দিস ইজ থার্ড অরবিট। n যদি 1 হয়, তাহলে প্রথম কক্ষে ইলেকট্রন থাকতে পারে 2 into 1 তার স্কোয়ার, দ্যাট মিনস 2 into 1 equal to 2. When n equal to 2, then the number of electron 2 into 2 square, 2 into 4 equal to 8. When n equal to 3, 2 into 3 square equal to 18. এবার ধর আমি হিলিয়ামের কথাই ভাবি। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, প্রোটন সংখ্যা হচ্ছে 2। তাহলে হিলিয়ামের প্রথম কক্ষের কটা ইলেকট্রন থাকবে বল দেখি? দুটো স্যার। দুটো স্যার, দুটো থাকবে। বেশ, হিলিয়ামের হচ্ছে দুটো। তাহলে হিলিয়ামের কাছাকাছি কে আছে? হাইড্রোজেন আছে। হাইড্রোজেন হচ্ছে 1, হিলিয়াম হচ্ছে 2। বাট হাইড্রোজেন যদি কোনো হাইড্রাইড যৌগ তৈরি করে, ধর লিথিয়ামের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো, লিথিয়াম হাইড্রাইড ফর্ম করলো, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শোন ব্যাপারটা। এবার হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত? 1। তাহলে হাইড্রোজেনের পরমাণুর বাইরে কটা ইলেকট্রন থাকে? একটা স্যার। আমরা একটাকে এইভাবে লিখলাম, হাইড্রোজেনের পাশে একটা এইভাবে লিখলাম। লিথিয়াম হচ্ছে 3, লিথিয়ামের বাইরে কটা থাকে? দুটো স্যার। একটা। এই যে ধর লিথিয়াম, প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে
একটা। তাহলে আউটার অরবিটে কটা থাকছে? একটা থাকছে। আউটার অরবিটে কটা থাকছে? একটা থাকছে তো। একটা। আউটার অরবিটে যটা থাকবে সেটাকে আমরা তার পাশে লিখব। এবার এরা যখন, তাহলে এটা হচ্ছে 2 1 আর এটা হচ্ছে 1, এরা যখন লিথিয়াম হাইড্রাইড তৈরি করবে, লিথিয়াম হাইড্রাইড তৈরি করবে, তাহলে লিথিয়ামের বাইরে হচ্ছে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। লিথিয়ামের নিয়ারেস্ট নিষ্ক্রিয় গ্যাসের নাম বল। হিলিয়াম। হিলিয়াম। বেশ, লিথিয়াম চেষ্টা করবে তার ইলেকট্রন বিন্যাসটা হিলিয়ামের মতো যাতে হয়। ওকে, হাইড্রোজেনের নিয়ারেস্টটা কি? হাইড্রোজেনেরও হিলিয়াম। হিলিয়াম। হাইড্রোজেনের চেষ্টা করবে তারা যখন যৌগ তৈরি করবে যাতে তার ইলেকট্রন বিন্যাসটা হিলিয়ামের মতো হয়। হাইড্রোজেনের চেষ্টা করবে যাতে তার ইলেকট্রন বিন্যাস যাতে হিলিয়ামের মতো হয়। ঠিক আছে, এবার দেখ লিথিয়ামের 2 কি করে হওয়া সম্ভব? যদি বাইরের একটা ইলেকট্রনকে সে কোনোভাবে ছেড়ে দেয়, তাই তো। লিথিয়ামের 3 আছে, বাইরের ইলেকট্রনটাকে যদি কোনোভাবে ছেড়ে দেয় তাহলে দেখ ওর 2 হয়ে যাচ্ছে না? তাহলে লিথিয়াম হিলিয়ামের মতো হয়ে যাচ্ছে না? যদি একটা ছেড়ে দেয়, বাইরের একটা ইলেকট্রনকে যদি সে বর্জন করে দেয়, হিলিয়ামের মতো হয়ে যাচ্ছে না? তাহলে লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেবে। যদি কোনো পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন গ্রহণ করে, তখন সেটা কিন্তু পরমাণু থাকে না, সেটা আয়নে কনভার্ট হয়ে যায়। লিথিয়াম যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে সেটা হয়ে যাবে Li+। ইলেকট্রন ছাড়লে ক্যাটায়ন হয়ে যায়। তাহলে লিথিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় ধর, তাহলে লিথিয়ামটা হয়ে গেল Li+। এই যে ইলেকট্রনটা ছাড়লো, হাইড্রোজেন লিথিয়ামকে ফোন করে বললো, হাইড্রোজেন লিথিয়ামকে ফোন করে বললো যে বাবু শোন, আমার তো বাইরে একটা ইলেকট্রন আছে, আমি হিলিয়ামের মতো হতে চাইছি, একটা ইলেকট্রন কেউ দিচ্ছে না। লিথিয়াম বলে এই কথা, চিন্তা করছিস কেন, তুই আমার একটা ইলেকট্রন নিয়ে নে, তুই আমার একটা ইলেকট্রন নিয়ে নে। হাইড্রোজেন বললো ঠিক আছে, ইলেকট্রন দিয়ে দিতে আমাকে। তাহলে হাইড্রোজেন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে H- হয়ে গেল। Li+ প্লাস H-, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, এই দুটো যোগ হয়ে গেল লিথিয়াম হাইড্রাইড। তাহলে এইভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে যখন কম্পাউন্ড ফর্ম হবে তখন সেটাকে বলবো আমরা তড়িৎ যোজ্যতা। তাহলে তার কারণটা কি? প্রত্যেকেই চায়, প্রত্যেকটা মৌল চায় যখন তারা যৌগ ফর্ম করবে তাদের টেন্ডেন্সি হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় যে মৌলটা আছে তার মতো ইলেকট্রনিক কনফিগারেশন বা তার মতো ইলেকট্রনের গঠনটাকে ক্যাপচার করা। এই কারণে আমরা দেখতে পেলাম লিথিয়ামের ছিল 3, লিথিয়াম চাইছে হিলিয়ামের মতো হতে, তাহলে বাইরের একটা ইলেকট্রনকে সে বর্জন করে দেবে। ঠিক একইভাবে হাইড্রোজেনের আছে 1, সেও চাইছে হিলিয়ামের মতো হতে, সেও চাইছে তার বাইরে যাতে দুটো ইলেকট্রন থাকে। তখন সে কি করবে? তখন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে লিথিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয় সেটা হয়ে যাবে Li+, আর হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সেটা হয়ে যাবে হাইড্রোজেন মাইনাস। Li+ প্লাস H- এই দুটো যুক্ত হয়ে যাবে LiH বা লিথিয়াম হাইড্রাইড। পরীক্ষাতে আসতেই পারে লিথিয়াম হাইড্রাইড। লিথিয়াম হাইড্রাইড কোন যৌগ? লিথিয়াম হাইড্রাইড সমযোজী যৌগ না তড়িৎযোজী যৌগ? উত্তর কি হবে? উত্তর হবে তড়িৎযোজী। আরো কয়েকটা উদাহরণ আমি পড়াবো, তার আগে এই তড়িৎযোজী যৌগ যেগুলো হয়, তড়িৎযোজী যৌগ মানে হচ্ছে যেগুলো তড়িৎ যোজ্যতার মাধ্যমে
যে যৌগগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বলছি তড়িৎযোজী যৌগ। এই তড়িৎযোজী বন্ধনকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কি ক্যারেক্টারিস্টিক্স? এর ফিজিক্যাল স্টেট হচ্ছে, ভৌত অবস্থা হচ্ছে, নর্মালি দে আর সলিড, এই দ্রাব্যতা বা সলিবিলিটি এটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎযোজী যৌগগুলো দে আর সলুবল ইন ওয়াটার, জলে এরা দ্রবীভূত হয়। যেরকম লবণ তড়িৎযোজী যৌগ NaCl, জলে দ্রবীভূত হয়। কিছু ইনঅর্গানিক সলিউটে সলুবল, অর্থাৎ কিছু অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়। কিন্তু অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এই সমস্ত যৌগ কিন্তু দে আর নট সলুবল। তার মোদ্দা কথা, জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না, জলে বা অজৈব দ্রাবকে তারা দ্রবীভূত হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, পরীক্ষাতে এটা কোশ্চেনটা খুব আসে পরীক্ষাতে। স্যার ওই তড়িৎযোজী যৌগের ওখানটা না একটু কেটে গেছিল, ওইখানটা একবার বলবেন, এই লাস্ট পার্টটা, ওই তড়িৎযোজ্যতার জায়গাটা। যেটা আমি বললাম তাদের দ্রাব্যতা নিয়ে, তড়িৎযোজী যৌগগুলো সাধারণত এরা জলে দ্রবীভূত হয়ে যায়। সহজ কথা, লবণ জলে গুলে যায়, তাহলে তারা জলে দ্রবীভূত হয়। এছাড়া কিছু অজৈব দ্রাবক আছে, অজৈব দ্রাবক ইনঅর্গানিক সলিউট, অজৈব দ্রাবকেও তারা দ্রবীভূত হয়। কিন্তু অ্যালকোহল বা বেনজিন বা কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম ইত্যাদি যে সমস্ত জৈব দ্রাবক আছে, সেই জৈব দ্রাবকে সাধারণভাবে তড়িৎযোজী যৌগগুলো তারা দ্রবীভূত হয় না। They are not soluble in mostly organic compound. They are soluble in water and they are soluble in inorganic compound. Okay? Next point হচ্ছে melting point and boiling point. Melting point and boiling point. মনে রাখবি, তড়িৎযোজী যৌগগুলো সাধারণত পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন তারা পরস্পরকে প্রবল আকর্ষণ দ্বারা আবদ্ধ করে রেখেছে। পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন তারা পরস্পরকে প্রবল আকর্ষণ দ্বারা আবদ্ধ করে রেখেছে। পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন তারা পরস্পরকে প্রবল আকর্ষণ দ্বারা তারা আবদ্ধ করে রেখেছে। এই কারণে যদি এই দ্রব্যগুলোকে গলাতে হয় বা স্ফুটন করতে হয়, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আমাদের তাপ শক্তি প্রয়োজন। এই কারণে বলতে পারি দে হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট and they have high boiling point, দুটোই তাদের হাই। তারপরের পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তড়িৎ পরিবহন করার ক্ষমতা। এরা সাধারণত গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। যদি জলের মধ্যে সামান্য লবণ নিয়ে পরীক্ষাটা তোরা সকলেই করতে পারিস বাড়িতে, তাহলে বুঝতে পারবি। একটা ব্যাটারি নিলাম, ব্যাটারিতে একটা দুই প্রান্তে তার লাগালাম আর
ছোট একটা এলইডি বাল্ব নিলাম, যদি লাগিয়ে দিই বাল্বটা জ্বলবে, তাই তো? জ্বলবে না মৃন্ময়, জ্বলবে? হ্যাঁ স্যার জ্বলবে। আচ্ছা, এবার কি করলি, এই তারটাকে কেটে দিলি এখানে, আর জ্বলবে? না স্যার জ্বলবে না। এবার তারের দুটো প্রান্ত, কাটা দুটো প্রান্ত একটা কাঁচের গ্লাসে জল নিলি, জল নিয়ে ডুবিয়ে দিলি, তার দুটো কিন্তু খোলাই রইলো, বাল্বটা জ্বলবে? হ্যাঁ স্যার জ্বলবে। মানে স্যার হ্যাঁ? লবণ দিতে হবে তাহলে জ্বলবে। হ্যাঁ, আমি লবণ লবণ দিলে দেওয়ার জ্বলবে। কথা বলেছি, লবণ দেওয়ার কথা বলেছি। হুম? হ্যাঁ বল। না স্যার এমনি জলে জ্বলবে জ্বলবে। না স্যার, লবণ। হ্যাঁ, এমনি জলে জ্বলবে না, যখনই তুই একটু লবণ দিয়ে দিবি, যখনই লবণ দিয়ে দিবি তখন কিন্তু বাল্বটা জ্বলবে। তার মানে এই লবণ নর্মাল অবস্থায় যদি লবণের মধ্যে ডোবাস, শুধু লবণের মধ্যে ডোবালে কিন্তু লবণের মধ্যে তার ঢুকিয়ে দিই, জ্বলবে না। বাট আমি যদি লবণ প্লাস জলের মধ্যে ঢোকাই, লবণ প্লাস ওয়াটারের মধ্যে যদি ঢোকাই, তাহলে দেখবো জ্বলবে। এখান থেকে প্রমাণিত হয় যে এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। এবার আমরা লিথিয়াম হাইড্রাইডের গল্পটা শিখেছি, এবার আমরা বিউটিফুলি সোডিয়াম ক্লোরাইডের গঠনটা শিখবো, কি করে সোডিয়াম ক্লোরাইডের গঠনটা হয়। আমরা এখন শিখবো NaCl এর গঠন। যখন সোডিয়াম ক্লোরাইডের গঠন শিখবো, আমাদের প্রথম কথা এখানে বুঝে নিতে হবে, এখানে দুটো পরমাণু কাজ করছে, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ক্লোরিন। বুঝতে পারছি না বাবা, বলতো দেখি, ঠিক আছে না ঠিক নেই? কারো ঠিক কোনো আছে। অসুবিধা হলো? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো দেখি? 11 স্যার। ভেরি গুড। 17। 17 স্যার। ক্লোরিনের হচ্ছে 17। এবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সোডিয়াম হচ্ছে 11, ক্লোরিন হচ্ছে 17। সোডিয়াম হচ্ছে 11, ক্লোরিন হচ্ছে 17, ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম নিষ্ক্রিয় গ্যাস কি ছিল আমাদের? হিলিয়াম। তারপর কি ছিল? নিয়ন। তারপর কি ছিল? আর্গন। তারপর ক্রিপ্টন। আমরা দেখি এরা কার মতো হওয়ার চেষ্টা করছে, আমরা দেখবো এরা কার মতো হওয়ার চেষ্টা করছে। হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 2, নিয়ন হচ্ছে 10, আর্গন হচ্ছে 18। নিয়নের ইলেকট্রন বিন্যাস কি? 2, 8। আর্গনের 2, 8, 8। 1 মিনিট। আচ্ছা, যেটা বলছিলাম,
হিলিয়াম হচ্ছে 2, নিয়ন হচ্ছে 10, নিয়নের ইলেকট্রন আছে 2 8, আর্গনের হচ্ছে 2 8 8, যেহেতু 18 আছে। তাহলে প্রথমে আমরা সোডিয়াম আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটা করে নিই। সোডিয়াম হচ্ছে আমাদের 2, প্রথমটাতে 2, পরেরটাতে 8, পরেরটাতে 1, ঠিক আছে। হ্যাঁ স্যার। ক্লোরিন হচ্ছে 2 8 7, ঠিক আছে। এবারে সোডিয়ামের বাইরে আছে একটা ইলেকট্রন, সোডিয়াম হচ্ছে 11, তাহলে সোডিয়ামের নিয়ারেস্ট কে, আর্গন না নিয়ন? হিলিয়াম স্যার নিয়ন। হিলিয়াম, নিয়ন হিলিয়াম না বেটা, হিলিয়াম তো 2, নিয়ন নিয়ন। তাহলে সোডিয়াম চাইবে নিয়নের মতো হতে, তাই না? হ্যাঁ স্যার। আর ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিনের নিয়ারেস্ট কে, আর্গন, আর্গন চাইবে আর্গনের মতো হতে। তাহলে ক্লোরিনকে যদি আর্গনের মতো হতে হয়, ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার, এর বাইরে 8টা আছে, এর বাইরে 7টা আছে, এবং সুস্থিত হতে চাইবে এরা। ঠিক একইভাবে সোডিয়াম যদি নিয়নের মতো হতে চায়, তার বাইরে একটা আছে, এই একটা যদি কোনোভাবে বর্জন করে দিতে পারে, এই একটা যদি কোনোভাবে বর্জন করে দিতে পারে, তাহলে কিন্তু সোডিয়াম নিয়নের মতো হয়ে যাবে, আর ক্লোরিন আর্গনের মতো হয়ে যাবে। তখন তারা বসলো একসঙ্গে, বসে আলাপ আলোচনা করলো। ক্লোরিন বললো, বাবু সোডিয়াম দা, আমাকে একটা ইলেকট্রন দিয়ে দাও না, আমার তাহলে আমি আর্গনের মতো হয়ে যাব। সোডিয়াম বলছে, হয়তো খুঁজছি কবে থেকে, আমি কবে থেকে একটা ইলেকট্রন ভাবছি দিয়ে আমি নিয়নের মতো হয়ে যাব। তাহলে তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হলো। এবার ছবির একটু আমরা আঁকার চেষ্টা করি। সোডিয়াম প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, 4 5 6 7 8, তৃতীয় কক্ষে 1টা। দিস ইজ সোডিয়াম। এটা হচ্ছে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ, এটা হচ্ছে এম কক্ষ। সোডিয়াম কি করতে চাইবে? সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করতে চাইবে। কাকে বর্জন করবে? ক্লোরিন বাবুকে। ক্লোরিন বাবুকে। ক্লোরিন বাবুর প্রথম কক্ষের বাইরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে হচ্ছে আমাদের 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষে 7টা ইলেকট্রন। প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 7খানা। এই হচ্ছে ইলেকট্রনের গল্পটা। এবার এই যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এম কক্ষ থেকে একটা ইলেকট্রন ছাড়লে সেটা ক্লোরিনের কাছে চলে যাবে। সেক্ষেত্রে যদি একটা ইলেকট্রন ছাড়ে, তাহলে সোডিয়ামটা দেখতে কেমন হবে? সোডিয়ামের তৃতীয় কক্ষ থাকবে না, সোডিয়ামের 2টো কক্ষ থাকবে। প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, 1 2 3 4 5 6 7 8। না বুঝতে পারলে বলবি সবাইকে, আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। কিন্তু বলতো বাবু, সোডিয়াম, হ্যাঁ বল বিকাশ, বল। নিষ্ক্রিয় গ্যাসের পাশাপাশি নিষ্ক্রিয় গ্যাসের কি দেখে কি মানে বিক্রিয়াগুলো হয়ে থাকে? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। রাসায়নিক বিক্রিয়া হয় কেন? রাসায়নিক বিক্রিয়া তো চিরকাল চলতে থাকে তা তো না। রাসায়নিক বিক্রিয়া হয় এই কারণে, দুটো আলাদা আলাদা মৌল তারা রাসায়নিক বিক্রিয়া করে নতুন একটা সুস্থিত যৌগ, স্টেবল একটা কম্পাউন্ড তৈরি করে। স্টেবিলিটি তখনই আসবে যদি বাইরের পক্ষে 8খানা ইলেকট্রন থাকে। রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কোনোদিনও শুনেছিস নিয়নের সঙ্গে আর্গনের বিক্রিয়া হচ্ছে, আর্গনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে? হয় না। কেন? যেহেতু তাদের বাইরে 8খানা ইলেকট্রন থাকে, এই কারণে
এটাকে বলে অষ্টক সূত্র। যদি বাইরে 8খানা ইলেকট্রন হয়ে যায়, ওরা কেমিক্যালি তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ঠিক একইভাবে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে যেখানে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে বিক্রিয়াটা ঘটবে। ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে যখন নতুন কম্পাউন্ড ফর্ম হবে, সেটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলে থাকি। এবার যখন ইলেকট্রনের আদান প্রদান হবে, তখন প্রত্যেকেই চাইবে যে তাদের বাইরে যাতে 8টা ইলেকট্রন হয়ে যায়। ধর এই যে সোডিয়ামের বাইরে ছিল একটা, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, তাহলে সে স্টেবল হয়ে যাবে। ক্লোরিন বাইরে আছে 7টা, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে সে স্টেবল হয়ে যাবে। স্টেবল হয়ে কি করবে? সোডিয়াম দেখ বাইরে এখন হয়ে গেল 2, 2 আর 8, তাহলে এটা কার মতো হয়ে গেল? নিয়নের মতো হয়ে গেল। ঠিক ক্লোরিন প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, আর তৃতীয় কক্ষেও 8টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8। ক্লোরিনের 8টা হয়ে গেল। এ কার মতো হয়ে গেল? আর্গনের মতো হয়ে গেল, এ নিয়নের মতো হয়ে গেল। তাহলে এরপর কিন্তু তারা আর বিক্রিয়া করবে না। বাট এখানে সোডিয়াম যে একটা ইলেকট্রন ছেড়ে দিল, এই কারণে সোডিয়ামটা কিন্তু আর পরমাণু থাকলো না, আয়ন হয়ে গেল Na+। আর ক্লোরিন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ক্লোরিনও আর পরমাণু থাকলো না, ক্লোরিনও হয়ে গেল আয়ন। তাহলে একটা হলো Na+, একটা হচ্ছে Cl-। এই দুটো যখন যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে তারা NaCl। Na+, Cl- বা NaCl। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইভাবে তড়িৎযোজী যৌগগুলো তৈরি হয়। আমি আরো কয়েকটা পরীক্ষাতে এরকম আছে, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটা তড়িৎযোজী যৌগ, কোনটা তড়িৎযোজী যৌগ নয়। আমি আরো কয়েকটা উদাহরণ লিখে দিচ্ছি। ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। কয়েকটা মুখস্থ করে দিবি কোনটা কোনটা আমাদের তড়িৎযোজী যৌগ, কোনটা কোনটা সমযোজী যৌগ। ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তড়িৎযোজী, সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী। These are the compound which can be called electrovalent compound. Electrovalent compound. বেশ, তোদের ক্লাস 9-10 এর যে ভৌতবিজ্ঞান বইটা আছে, সেখানে যেরকম আমরা NaCl আমি দেখিয়ে দিলাম, তোরা ক্যালসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলোর ইলেকট্রন বিন্যাস নিজে নিজে আঁকার চেষ্টা করবি। আর একটা জিনিস তোরা পড়বি, ডিফারেন্স বিটুইন তড়িৎযোজী যৌগ আর সমযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ আর সমযোজী যৌগ। স্যার হ্যাঁ স্যার বলো। বলছে স্যার, যেসব মানে পদার্থের যে লাস্টের মানে শেষ অরবিটে 4টা করে ইলেকট্রন আছে, তো সেগুলো কি করবে? গেইন করবে না মানে লুজ করবে? একটা এক্সাম্পল দে। তো যেমন সিলিকন, কার্বন। আচ্ছা, তারা ছাড়বে না গ্রহণ করবে, এই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে যখন এই ধরনের মৌল থাকে আর কি, যাদের ক্ষেত্রে বাইরে 4টা ইলেকট্রন থাকে, তারা ছাড়বে না গ্রহণ করবে, দু ক্ষেত্রেই তাদের একই। তখন দেখায় নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে, তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে, সেটা কাঠামো লাভ করার জন্য যদি ধর সিলিকন, আমি যদি পর্যায় সারণীতে চলে আসি, সিলিকন আছে আমাদের 14। সিলিকন হচ্ছে 14, কেমন? তাহলে সিলিকনের ক্ষেত্রে 2 8 4,
বেশ, সিলিকন থেকে নিয়নের দূরত্বও যা 10, 11, 12, 13, 14, আর আর্গনের দূরত্বও তা। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কম্পাউন্ডরা, যাদের ক্ষেত্রে ধর 7 বা 6 নেই, আবার 1 বা 2 নেই, যাদের ক্ষেত্রে আউটার অরবিটে, তারা সাধারণভাবে তড়িৎযোজী যৌগ তৈরি করে না, তারা সমযোজী যৌগ তৈরি করে। সুরজ, তারা সমযোজী যৌগ তৈরি করে। হ্যাঁ স্যার, স্যার বুঝতে পারলাম। সমযোজী যৌগ তৈরি ক্ষেত্রে ইলেকট্রন ছাড়া বা ধরার ঘটনাটা হয় না, তখন সেই জায়গাটা বোঝাচ্ছি আমি, ইলেকট্রন জোড় একইভাবে ইউজ করে, সেক্ষেত্রে তারা সমযোজী যৌগ তৈরি করে। ঠিক আছে, এবার সমযোজী বন্ধন কাকে বলে বা সমযোজী যৌগ কাকে বলে সেটা বোঝাবো, তারপর তোরা বই থেকে ডিফারেন্সটা পড়বি। আর এখানে একটা জিনিস ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে তড়িৎযোজী যৌগগুলোর মধ্যে সমাবয়বতা বা আইসোমারিজম দেখা যায় না। দেখা যায় না, কার মধ্যে দেখা যায় না? তড়িৎযোজীর মধ্যে দেখা যায় না। সমবায়বতা মানে হচ্ছে ধর কার্বন ডাই অক্সাইড, একটা কার্বন দুটো অক্সিজেন, তাহলে একটা কার্বন আর দুটো অক্সিজেন মিলে কেবলমাত্র কার্বন ডাই অক্সাইডই তৈরি হয়, এরকম কোনো যৌগ তৈরি হয় না। O2C বা OCO এরকম কোনো যৌগ তৈরি হয় না। বাট সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু সেটা তৈরি হতে পারে। যেরকম ধর, বিশেষ করে জৈব যৌগের ক্ষেত্রে এই সমবায়বতা দেখা যায়। ধর C2H6O, এটাকে বলছি আমরা আণবিক সংকেত, মলিকিউলার ফর্মুলা। এই একই মলিকিউলার ফর্মুলা দিয়ে দুটো যৌগ তৈরি হতে পারে। একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল C2H5OH, দেখ দুটো C, হাইড্রোজেন হচ্ছে 5 আর 1 6, আর অক্সিজেন একটা ইথাইল অ্যালকোহল তৈরি হতে পারে। আরেকটা তৈরি হতে পারে CH3OCH3। দেখ, এক্ষেত্রে দুটো কার্বন, ছটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, এটাকে বলছি আমরা ডাইমিথাইল ইথার। অর্থাৎ সমবায়বতা কাকে বলে? সমবায়বতা তড়িৎযোজী যৌগ দেখায় না, বেশ মেনে নিলাম। আরে বাবা, সমবায়বতা বলে কাকে সেটা তো আগে জানতে হবে, যে কাকে বলে। কাকে বলছি আমরা? C2H5OH, যেখানে কার্বন হচ্ছে দুটো, হাইড্রোজেন হচ্ছে 5 আর 1 6, আর অক্সিজেন একটা C2H5OH, আর ডাইমিথাইল ইথার হচ্ছে CH3OCH3। এবার আমরা চলে আসছি সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ। বিষয়টা কি? ধর হাইড্রোজেন অণু, হাইড্রোজেন পরমাণু সংকেত কি? H স্যার। আচ্ছা, আর হাইড্রোজেনের অণুর সংকেত কি? H2। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের অণু, আর এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। ওকে, পরমাণু সাধারণত আমরা চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, চিহ্ন, আর অণু সাধারণত আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করি। এই H2 মানে হচ্ছে, যেটা হাইড্রোজেনের কটা অণুকে প্রকাশ করছে? একটা অণু। বাম দিকে কিছু নাই মানে ধরে নিতে হবে 1 আছে। তাহলে হাইড্রোজেনের একটা অণুতে আর নিচে যেটা আছে, দ্যাট ইজ নাম্বার অফ অ্যাটম বা পরমাণু সংখ্যা। এই 1H2 বা শুধু H2 মানে হচ্ছে হাইড্রোজেনের একটা অণুতে দুটা পরমাণু বর্তমান। হাইড্রোজেনের একটা অণুতে দুটা পরমাণু বর্তমান।
কি বললাম? হাইড্রোজেনের একটা অণুতে দুটো পরমাণু বর্তমান। হাইড্রোজেনের একটা অণুতে দুটো পরমাণু বর্তমান। স্যার তাহলে শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তাহলে হাইড্রোজেনের যে অণু কি করে ফর্ম হচ্ছে সেটা এখন আমরা শিখব। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, ওই যে হাইড্রোজেনের দুটো পরমাণু থাকে একটা অণুতে, তো ওটা কি ওই স্যার বন্ডের জন্য, মানে ওই যে মিথেলে যেমন CH4 বন্ড থাকে 3-4টে সি এর, তো এটা কি ওই বন্ডের জন্যই যে একটা হাইড্রোজেনের সঙ্গে একটা হাত থাকে তাই আর একটা হাইড্রোজেন? খানিকটা ঠিক। অ্যাকচুয়ালি একটা অণুতে দুটো পরমাণু থাকে কেন? যেহেতু ওই অণুটা ফর্ম করতে দুটো পরমাণু দরকার পড়ছে। ধর H2, এটা কি হাইড্রোজেনের একটা অণু, কেমন? এই হাইড্রোজেনের একটা অণু ফর্ম করতে আমার দুটো পরমাণু লাগছে, এই কারণে এখানে 2 লিখেছি। কি করে অণুটা ফর্ম হচ্ছে? অণু ফর্ম হতে গেলে কি করতে হবে? আমাদের সেই আগের মতো বুঝতে হবে কি করে অণুটা তৈরি হচ্ছে। এবার বুঝলেই বুঝতে পারবি। ধর হাইড্রোজেন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু। হাইড্রোজেনের বাইরে কটা পরমাণু থাকে? সরি, কটা ইলেকট্রন থাকে? একটা স্যার। একটা। এই এক লিখে দিলাম, এখানে এখানে এক লিখে দিলাম। প্রত্যেকেই কি চাই? প্রত্যেকেই চাই ওই যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করব। হাইড্রোজেনের নিকটতম কে? হিলিয়াম। হিলিয়ামের কত আছে? 2 আছে। হাইড্রোজেনের কত? 1 আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন ইলেকট্রন ছাড়বে না, বা এই হাইড্রোজেন ইলেকট্রন ছাড়বে না। এই হাইড্রোজেনকে বলছে বাবু তোরটা আমাকে ব্যবহার করতে দে, তাহলে আমার দুটো হয়ে যাবে। তাহলে এই হাইড্রোজেনকে বলছে তোরটা আমাকে ব্যবহার করতে দে, তাহলে দুটো হয়ে যাবে। মানে পারস্পরিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ তোর বাড়িতে আমি রান্না করছি, তোকে আমি খেতে দিচ্ছি, মানে তো ওর জায়গাটা ইউজ করছে, তাহলে বিনিময়ে সে খাবারটা পাচ্ছে। এবার ধর এই হাইড্রোজেন, আমি একটু এইভাবে লিখি, এর পরমাণুটা আছে এখানে, আর এই হাইড্রোজেন এর পরমাণুটা আছে ধর এখানে। এরা কি করলো? এরা করলো কি, এর তো নিজের রয়েছে আর এরও নিজের রয়েছে। এ বললো যে আমি তোমারটা ব্যবহার করব। তাহলে এর বাইরে দুটো হলো না? হলো না। ভুলে যাই এই হাইড্রোজেনের কথা। এই হাইড্রোজেনের দুটো হলো না? হলো না। হ্যাঁ স্যার হলো। হিলিয়ামের কত হয়ে গেল? আর এই হাইড্রোজেন তখন এই ইলেকট্রন জোটটাকে ব্যবহার করছে। এরও দুটো হলো না? হলো না। হ্যাঁ স্যার হয়েছে হলো। স্যার। হলো। তাহলে দেখ কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটেনি,
বাট ইলেকট্রন জোড়কে তারা দুজনেই সমানভাবে ব্যবহার করছে। ইলেকট্রন জোড়কে তারা দুজনেই সমানভাবে ব্যবহার করছে। যখন ইলেকট্রন জোড়, ইলেকট্রন পেয়ার, যখন when electron pair will be equally distributed between two different atom, then it is called covalency বা সমযোজ্যতা। ফর্ম হয়ে গেল আমাদের H, এবং এই একটা ইলেকট্রন জোড় তৈরি করে একটা বন্ধন, একটা বন্ড তৈরি করতে আমার একটা ইলেকট্রন জোড় লাগবে। একটা ইলেকট্রন জোড় কি করলো? একটা বন্ধন তৈরি করলো আমাদের। দেখ H বন্ড H, একটা হাত হয়ে গেল, হাইড্রোজেন হয়ে গেল, সমযোজী বন্ধন। ভেরি ইজি, কিচ্ছু নেই। ঠিক আছে ধর স্যার ফ্লুরিন। স্যার হ্যাঁ বল। স্যার আগের পেজটা একটু বলবেন, আমার লাইনটা কেটে গেছিল, আবার জয়েন্ট হলাম তো। কোনটা বলবো বল, কোন জায়গা থেকে বলবো বল? সোডিয়াম ক্লোরাইডের পর স্যার ফার্স্ট পেজ, এই পেজটা থেকে শুরু থেকে একটু। এখানে আমি প্রথমে বলেছি কি কি আমাদের তড়িৎযোজী যৌগ আছে কয়েকটা, সেগুলো পড়তে হবে। তড়িৎযোজী আর সমযোজী যৌগগুলোর মধ্যে পার্থক্য যেটা ক্লাস টেক্সট বুকে যেটা আছে সেটা পড়তে হবে। আর আরো একটা জিনিস বলেছিলাম, তড়িৎযোজী যৌগের মধ্যে সমাবয়বতা বা আইসোমারিজম দেখা যায় না। সমাবয়বতা বা আইসোমারিজম দেখা যায় না, বাট সমযোজী যৌগের মধ্যে দেখা যায়। এই সমাবয়বতা কাকে বলেছিলাম? গঠন সংকেত এক, সরি আণবিক সংকেত এক, বাট গঠন সংকেত আলাদা। আণবিক সংকেত এক, গঠন সংকেত আলাদা, তাদেরকে জৈব যৌগ বলা হয়। জৈব যৌগের গঠন সংকেত, আণবিক সংকেত হচ্ছে C2H6O। এই মলিকুলার ফর্মুলা দিয়ে দুটো আলাদা আলাদা কম্পাউন্ড ফর্ম হতে পারে। একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল C2H5OH, আর এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। বাট এটা কেবলমাত্র সমযোজী যৌগের মধ্যে সম্ভব, তড়িৎযোজী যৌগের মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। আমি এই জায়গাটাই বলছিলাম বারবার। আর তারপরে যেটা শিখলাম যে সমযোজী বন্ধন কি করে তৈরি হয়। সমযোজী বন্ধন এই কারণে তো এইভাবে তৈরি হয়, যখন ইলেকট্রন জোড় দুটো আলাদা আলাদা পরমাণু একইভাবে ইউজ করবে, তখন সেটাকে আমরা সমযোজী বন্ধন বলতে পারি। হাইড্রোজেনের একটা আছে, এই হাইড্রোজেনের একটা আছে, এই দুজনেই ইলেকট্রন জোড়টা ইকুয়ালি ব্যবহার করছে, তখন সেটাকে আমরা সমযোজী বন্ধন বলতে পারি। এটা আমি বুঝিয়েছিলাম। এবার ধর ফ্লুরিন অণু F2। ফ্লুরিনের বাইরে কটা ইলেকট্রন আছে? ফ্লুরিনের হচ্ছে 9টা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এই পরমাণু সংখ্যা। তাহলে 2টা, 2 আর 7, 7টা থাকে, 7টা থাকে। তাহলে এখানে একটা ফ্লুরিন লিখলাম, এখানে একটা ফ্লুরিন লিখলাম। এই ফ্লুরিনের 7টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই ফ্লুরিনেরও 7টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এ কি চাই? বাইরে 8টা করতে। এও চাই বাইরে 8টা করতে। ঠিক আছে, ফোন করলো একে। ফোন করার পরে কি হলো? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এই যে ইলেকট্রন জোড়টা তারা ইকুয়ালি ব্যবহার করছে। দেখ এই ফ্লুরিনের 8টা হয়ে গেল। ঠিক একইভাবে এই ফ্লুরিন এও এটা ব্যবহার করছে। দেখ তাহলে এরও 8টা হয়ে গেল, এই ফ্লুরিনেরও 8টা হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম ফর্ম হয়ে গেল F বন্ড F ইকুয়াল টু F2। ঠিক একইভাবে তোরা HCl, HF এগুলো তোরা দেখে নিবি, সেম ভাবে কিচ্ছু নেই। আমি খালি অ্যামোনিয়া অণুর গঠন দেখাবো আর মিথেনের দেখাবো।
আর ইথিলিন দেখাবো। অ্যামোনিয়া দেখাবো, মিথেন দেখাবো, আর দেখাবো ইথিলিন C2H4। অ্যামোনিয়াতে কি কি আছে? নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, তাই তো? নাইট্রোজেনের হচ্ছে আমাদের 7 বোধহয়, তাই না? 7। হ্যাঁ স্যার 7টা। বেশ, নাইট্রোজেনের প্রথম কক্ষে 2টা, শেষ কক্ষে 5টা। শেষ কক্ষে যে 5টা সেটা আমি লিখে ফেললাম এখানে, 1 2 3 4 5। হাইড্রোজেন কটা আছে বাবা? 3টা আছে, প্লাস হাইড্রোজেন হচ্ছে 3টা। এবার যখন ফর্ম হবে তো হাইড্রোজেন মাথাটা ক্রস করে দিলাম, বুঝতে সুবিধা হবে। নাইট্রোজেনটাকে মাঝখানে রাখলাম, 1 2 3 4 5, 3 দিকে 3টা হাইড্রোজেন ঝুলিয়ে দিলাম। হাইড্রোজেনেরটাকে ক্রস লিখলাম, ক্রস লিখলাম, ক্রস লিখলাম। দেখতো নাইট্রোজেনের 8টা হয়েছে, দেখতো। হ্যাঁ স্যার হয়েছে। 1 2 3 4 5 6 7 8। হাইড্রোজেনের দেখ, এই হাইড্রোজেনের সবার 8টা পেলে হয়ে যাবে, হাইড্রোজেনের 2টো পেলে হয়ে যাবে। দেখ হাইড্রোজেনের 2টো হয়েছে, হ্যাঁ স্যার হিলিয়াম হয়েছে। এই হাইড্রোজেনের 2টো হয়েছে, এই হাইড্রোজেনের 2টো হয়েছে। তাহলে দেখ এক একটা ইলেকট্রন পেয়ার মানে এক একটা বন্ধন। তাহলে কি হলো? N H H H। মাথায় দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন জোট থেকে গেল, এটা ব্যবহার হলো না, এটাকে বলা হয় আনইউজড ইলেকট্রন পেয়ার। তাহলে আমরা দেখতে পেলাম ফর্ম হয়ে গেল NH3। ঠিক একইভাবে আমরা যদি মিথেনের কথা ভাবি, মিথেনের কথা যদি আমরা ভাবি, কার্বন কার্বন হচ্ছে 6, তাহলে 4টা, 1 2 3 4। হাইড্রোজেন কটা আছে? 4টা। সেই সিনেমা হলের কথা ভাববি, ধর এটা হচ্ছে একটা সিনেমা হল, চারদিকে 4টা গেট আছে, 4 বন্ধু 4 দিক দিয়ে ঢুকছে। এই বন্ধু এই দিক দিয়ে ঢুকছে, এই বন্ধু এদিক দিয়ে ঢুকছে, এই বন্ধু এদিক দিয়ে ঢুকছে, এই বন্ধু এদিক দিয়ে ঢুকছে। সিনেমা হলে মোট কতটা লোক হলো দেখতে দেখি? 1 2 3 4 5 6 7 8। দেখ কার্বনের 8টা হয়ে গেছে, হাইড্রোজেনের 1 2 হয়ে গেছে, এর হয়ে গেছে, এর হয়ে গেছে, এর হয়ে গেছে। তাহলে কি হলো? CH H H H। এতক্ষণ আমরা যে বন্ধনগুলো দেখলাম প্রত্যেকটা কিন্তু এক বন্ধন, দেখ সিঙ্গেল বন্ড। আমরা একটা দ্বিবন্ধন দেখিয়ে নিই, একটা দ্বিবন্ধন দেখিয়ে দিই, দ্বিবন্ধন দেখিয়ে আজকে ক্লাস উইল বি এন্ডেড। ধর C2H4, C2H4। তাহলে কার্বন কটা আছে? 2টো, হাইড্রোজেন আছে 4টা। তাহলে হাইড্রোজেন 4টা প্রথমে লিখে নিলাম, মাথায় ক্রস দিয়ে দিলাম। আর কার্বন কটা আছে? 2টো। কার্বনের মাথায় 1 2 3 4। তাহলে কার্বন 1 2 3 4। এখানে আরো একটা কার্বন লিখি, 1 2 3 4। এখানে একটা হাইড্রোজেনকে লিখলাম, এখানে একটা হাইড্রোজেনকে লিখলাম, এখানে একটা হাইড্রোজেনকে ঝোলালাম, এখানে একটা হাইড্রোজেনকে ঝোলালাম। এই কার্বনের দেখ 1 2 3 4 5 6। আর এর কথা হলো
3 4 5 6, এর হলো 1 2 3 4 5 6। এ কি করবে? এই এই দুটো নিয়ে নেবে। দেখো এই কার্বনের কটা হলো 1 2 3 4 5 6 7 8। এই কার্বন কি করবে? 1 2 3 4 5 6 আছে, এর দুটো নিয়ে নেবে। তাহলে কি দাঁড়ালো? সি এইচ ফর্ম হয়ে গেল, সি এইচ ফর্ম হয়ে গেল, সি এইচ ফর্ম হয়ে গেল, এইচ ফর্ম হয়ে গেল। এখানে কটা ইলেকট্রন জোড় লাগছে? দুটো লাগছে না? ডাবল বন্ড। দুটো। এই কারণে এখানে ডবল বন্ড ফর্ম হয়ে যায়। ঠিক একইভাবে নাইট্রোজেন অণু, এটা ট্রিপল বন্ড ফর্ম হয়, এটা তোরা ডু ইয়োর ওন। আমি নেক্সট দিন যেটা তোদেরকে পড়াবো সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, তড়িৎ বিশ্লেষণ পড়াবো, ঠিক আছে? তারপর কিছু গ্যাস সম্বন্ধে পড়াবো। আজকে ক্লাস এই পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে বল, কোনো কোশ্চেন না থাকলে ক্লাস থেকে অফ করে। কালকে শনিবার আছে, কালকে শনিবার কার্বনের পরমাণু সংখ্যা স্যার 6, তো স্যার 4টা কেন দিল? গোল থাকলো ইলেকট্রন 6, প্রথমটাতে 2টা, পরেরটাতে 4টা। লাস্ট কক্ষে কটা থাকছে বাবা? ওইটা দিয়েছি। লাস্ট কক্ষে কটা থাকছে? আউটারে কটা থাকছে? হ্যাঁ। তোর ঘরে কটা বডিগার্ড আছে দেখে লাভ নাই, তোর বাইরে কটা বডিগার্ড রেখেছে ওইটা দেখতে হবে। ও ঠিক আছে স্যার। কালকে শনিবারের ব্যাচে যারা যারা আছিস সবাইকে আমি দেখতে চাই। আর কালকে যারা আসবি না তাহলে তারা আর আসিস না, অনলাইন ক্লাসও করিস না। স্যার কালকে 8টা না 8:30? কালকে 8:30। আচ্ছা স্যার। I want everybody to be present in my class. আর যারা ক্লাস করবি না, রেগুলার অফলাইন ক্লাস করবি না উইদাউট এনি ইন্টিমেশন, আমি অনলাইন ক্লাসও করতে দেবো।